আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আইবিটিভি ইউএস এর প্রাইম টাইম নিউজ এবং আজকে আপনাদের সাথে আছি নূপুর চৌধুরী। সংবাদের শুরুতেই থাকছে শিরোনাম। মজুদ থেকে জ্বালানি তেল সরবরাহের সিদ্ধান্ত আমেরিকার, বিশ্ব বাজারে কমেছে তেলের দাম। ইমরান খানের অভিযোগ অস্বীকার ওয়াশিংটনের, আমেরিকান দূতকে তলব করেছে ইসলামাবাদ। ভারতকে সতর্ক করেছে ওয়াশিংটন, যুদ্ধ বাধাতে উস্কানি দিয়েছে আমেরিকা, অভিযোগ চায়নার। ক্যাপিটালে সহিংসতার দিন অস্ত্র রাখার অভিযোগ, অ্যালাবামায় এক ব্যক্তির 4 বছরের কারাদণ্ড। শনিবার থেকে আমেরিকায় শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস মাহে রমজান, নেওয়া হচ্ছে নানান প্রস্তুতি। এছাড়া আজকে ফিচার রিপোর্টে আছে পাখির কলতানে মুখরিত মিরপুর মাজার রোড, প্রতি শুক্রবার বসে অস্থায়ী বাজার। সংবাদের শুরুতেই থাকছে টপ নিউজ। বিশ্ববাজারে তেলের যোগান ঠিক রেখে দাম নিয়ন্ত্রণে আনতে আমেরিকার কৌশলগত মজুদ থেকে জ্বালানি তেল সরবরাহের সিদ্ধান্তে বিশ্ববাজারে তেলের দাম হ্রাস পেয়েছে। অপরিশোধিত তেল 6% কমে প্রতি ব্যারেল $100.76 নেমে এসেছে, আর অপরিশোধিত তেলের দাম প্রায় একই পরিমাণ কমে $160.66 বিক্রি হচ্ছে। এদিকে বৃহস্পতিবার বাইডেন প্রশাসনের এক নির্দেশে বলা হয়েছে আগামী 6 মাস দৈনিক 1 মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়া হবে। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ফেব্রুয়ারি শেষ সপ্তাহ থেকে রুশ তেলের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দাম ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বর্তমানে তেল সংকট বিশ্ব রাজনীতিতে বড় নিয়ামক হয়ে উঠেছে। সংকট মোকাবেলায় আগামী 6 মাসে মজুদ থেকে বাজারে মোট 180 মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করবে আমেরিকা। জো বাইডেন অবশ্য জ্বালানি তেল উৎপাদন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, মজুদ থেকে তেল সরবরাহ সাময়িক সমস্যা মোকাবেলার জন্য নেওয়া সিদ্ধান্ত। আমেরিকা শিগগিরই তেলের উৎপাদন ব্যাপক মাত্রায় বৃদ্ধি করবে। প্রতি গ্যালন গ্যাসোলিনে কমপক্ষে 40 মাইল যাবে গাড়ি। 2026 সালের মধ্যে নতুন গাড়ির জন্য আইন করল বাইডেন প্রশাসন। শুক্রবার নতুন এই আইনের খবর প্রকাশ করে সরকার। জ্বালানি ব্যয় কমাতে এর আগেও ট্রাম্প প্রশাসনের এমন একটি আইন ছিল, সেটিতে এবার পরিবর্তন করা হয়েছে। 2026 সালের মধ্যে সকল নতুন গাড়ির ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে। বর্তমানে গ্যালন প্রতি কমপক্ষে 24 মাইল গাড়ি চলার আইন জারি রয়েছে। এতে করে সকল গাড়ির ক্ষেত্রে আমেরিকা অন্তত 220 বিলিয়ন গ্যালন গ্যাসোলিন খরচ বাঁচাতে পারবে বলে অটোমোবাইল এজেন্সির কর্মকর্তারা জানিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে দিতে বিরোধী দলগুলোর সঙ্গে আমেরিকাও ষড়যন্ত্র করছে। ইমরান খানের এমন দাবি নাকচ করেছে ওয়াশিংটন। ইমরান খানের অভিযোগ ও চিঠির বিষয়টি উড়িয়ে দিয়ে ওয়াশিংটন জানায় পাকিস্তানের আইন এবং সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল তারা। স্টেট ডিপার্টমেন্ট থেকে বলা হয়, হুমকির চিঠি এবং অনাস্থা ভোটের সঙ্গে আমেরিকার সংশ্লিষ্টতা থাকার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। এই ব্যাপারে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস বলেন, পাকিস্তানের বর্তমানে কি হচ্ছে তা ওয়াশিংটন গভীরভাবে পর্যবেক্ষণ করছে। পাকিস্তানি সাংবিধানিক নিয়ামককে শ্রদ্ধা সমর্থন করে আমেরিকা। ইমরান খান যে অভিযোগ করেছেন তার সত্যতা নেই বলেও দাবি করেছে ওয়াশিংটন। কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত ভাষায় চিঠি দিয়ে হুমকি দেওয়ার ঘটনায় ইসলামাবাদে নিযুক্ত আমেরিকান মিশনের ভারপ্রাপ্ত উপপ্রধানকে তলব করেছে পাকিস্তান। শুক্রবার পাকিস্তানের বেসরকারি টেলিভিশন এ তথ্য জানিয়েছে। আমেরিকার চিঠির বিষয়ে বৃহস্পতিবার পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটির বৈঠক হয়। এই বৈঠকে চিঠির বিষয়ে কূটনৈতিকভাবে কড়া প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নিল ইসলামাবাদ। বৃহস্পতিবার গভীর রাতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়, দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চিঠির বিষয়ে কূটনৈতিক চ্যানেলে উপযুক্ত প্রতিবাদ জানানো হয়েছে। পাকিস্তানের চলমান রাজনৈতিক অচল অবস্থা নিরসনে গত 8 মার্চ ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মাজিদ এবং দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি অফ স্টেট ডোনাল্ড লুয়ের সাথে বৈঠকের ভিত্তিতে ওই চিঠি পাঠানো হয়েছিল।
রাশিয়া বিরোধী নিষেধাজ্ঞার বিষয়ে মস্কোর সাথে গভীর সহযোগিতার বিরুদ্ধে ভারতকে সতর্ক করেছে ওয়াশিংটন। ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার দালিপ সিং রাশিয়া থেকে জ্বালানি আমদানি না বাড়াতে এবং ডলারকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন কোনো পদক্ষেপ না নিতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানান। তিনি বলেন, রুবলকে সমর্থন করে ডলার ভিত্তিক আর্থিক ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করে এমন কিছু যেন ভারত না করে। ভারতকে রাশিয়ার সাথে অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক প্রত্যাহার করার আহ্বানও জানান তিনি। মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করে এমন উদ্যোগ ভারতের পরিণাম সম্পর্কে সতর্ক করে দেন তিনি বলেন, ভারতে চায়নার অনুপ্রবেশের ক্ষেত্রে মস্কো দিল্লির প্রতিরক্ষায় ছুটে আসবে না। রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ বাধাতে সবচেয়ে বড় উস্কানি দিয়েছে আমেরিকা। শুক্রবার চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বেশ কড়া ভাষায় আমেরিকার সমালোচনা করেন। তিনি বলেন, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পূর্ব ইউরোপে নেটোর পরিধি বাড়াতে রাশিয়াকে কোণঠাসা করেছে আমেরিকা। ফলে রাশিয়া বাধ্য হয়ে হামলা করার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছে। ঝাও লিজিয়ান আরও বলেন, ইউক্রেন সমস্যার প্রধান উস্কানিদাতা অপরাধী আমেরিকা 1999 সালের পর গত 2 দশকে নেটোকে দিয়ে পূর্ব দিকে 5 বার পরিধি বাড়িয়েছে। নেটোর সদস্য 16 থেকে 30 হয়েছে, আর তারা পূর্ব দিকে রাশিয়ার সীমান্তের কাছে 1000 কিলোমিটার এগিয়েছে। ধীরে ধীরে রাশিয়ার পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে। তাছাড়া রাশিয়া ইউক্রেনে হামলা করার পর পশ্চিমা দেশগুলোর যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে, এটিরও তীব্র সমালোচনা করেছেন চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, নিষেধাজ্ঞা দিয়ে সমস্যার সমাধানে বিশ্বাস করে না চায়না। আমেরিকার পাঠানো অস্ত্র এবং অন্যান্য নিরাপত্তা সহায়তার অর্ধ ডজন চালান ইউক্রেন পৌঁছেছে। গত 16 মার্চ প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদিত $800 মিলিয়ন সহায়তা প্যাকেজের অংশ হিসেবে এইসব সরঞ্জাম পাঠানো হয়েছে। পেন্টাগনের মুখপাত্র জন কির্বি জানিয়েছেন, বৃহস্পতিবার পাঠানো প্রাথমিক চালানোর মধ্যে রয়েছে ট্যাঙ্ক, বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, চিকিৎসা সামগ্রী এবং অন্যান্য উপাদান। কির্বি বলেন, $800 মিলিয়ন সহায়তা প্যাকেজের পুরোটাই 2 সপ্তাহের মধ্যে সরবরাহ করা হবে। এতে MI-17 হেলিকপ্টার, ছোট অস্ত্র, গোলাবারুদ, যানবাহন, সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা, স্যাটেলাইট ইমেজ এবং বিশ্লেষণ ক্ষমতা অন্তর্ভুক্ত রয়েছে। রাশিয়ার সাইবার সিকিউরিটি এবং অ্যান্টিভাইরাস সরবরাহকারী কোম্পানি কাসপারস্কি এবং চায়নার মোবাইল এবং চায়না টেলিকম আমেরিকার জাতীয় নিরাপত্তায় হুমকি হয়ে উঠেছে বলে জানিয়েছেন ফেডারেল কমিউনিকেশন কমিশন FCC। আর এ ধরনের আশঙ্কা থেকে এই কোম্পানি 3টিকে সিকিউর অ্যান্ড ট্রাস্টেড কমিউনিকেশন নেটওয়ার্কস অ্যাক্ট 2019-এর আওতায় জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। FCC কমিশনার ব্রেন্ডন কর এ প্রসঙ্গে বলেছেন, আমেরিকার জাতীয় নিরাপত্তা এবং দেশের সাধারণ মানুষের নিরাপত্তা সুরক্ষার ক্ষেত্রে অগ্রহণযোগ্য হুমকি হয়ে ওঠে এমন কোম্পানিগুলোকে এই আওতায় আনা হবে। সাধারণত অন্য দেশের সরকারের সঙ্গে যোগসাজশের কারণে এই কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে কোম্পানিটি। তবে আমেরিকার এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা সে বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি কাসপারস্কি। যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। গত বছরের 6 জানুয়ারির ঘটনায় ক্যাপিটালের কাছে অস্ত্র এবং ককটেল মজুত রাখায় অ্যালাবামায় এক সহিংসতাকারীকে প্রায় 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার দেশের ডিস্ট্রিক্ট জাজ কলিন কলার কটেলি এ রায় দেন। রায় তিনি বলেন, তিনি তার ট্রাকে অস্ত্র রেখেছিলেন এবং লড়াই করতে চেয়েছিলেন এমন কোনো ব্যাখ্যা লরি দিতে পারেননি। এ পর্যবেক্ষণ দিয়ে বিচারক আরও জানান, 3 বছর এবং 10 মাসের কারাদণ্ডের রায় দেয়া হয়েছে। গ্রেপ্তারের পর 1 বছরের বেশি কারাগারে থাকায় তার শাস্তি কমানো হয়েছে বলেও রায়ে উল্লেখ করেন বিচারক। তবে অ্যালাবামায় ফকভিলের বাসিন্দা 72 বছর বয়সী লরি বলেন, তিনি ওই দিন কাউকে আঘাত বা কোনো সম্পদ নষ্ট করতে চাননি। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে কতটা নিরাপদ তা প্রত্যক্ষ করতেই তিনি সেখানে গিয়েছিলেন বলে দাবি করেন তিনি। ক্যাপিটালের সহিংসতার ঘটনায় এ পর্যন্ত 770 জনের বিরুদ্ধে ফেডারেল আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। জর্জিয়ার বাসিন্দাদের জন্য লাইসেন্স ছাড়াই প্রকাশ্যে বন্দুক বহন করা সংক্রান্ত একটি বিল আইনে পরিণত হতে যাচ্ছে। শুক্রবার সিনেটে এই সংক্রান্ত নীতি পাশ হয়েছে। এখন সেই বিল অনুমোদনের জন্য জর্জিয়া গভর্নরের ডেস্কে যাচ্ছে।
এক টুইটে গভর্নর জানান তিনি বিলে সই করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সাংবিধানিকভাবে বন্দুক বহন করার নীতির পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করেছেন এই রিপাবলিকান গভর্নর। এবছরে অনুষ্ঠিত হতে যাওয়া গভর্নর নির্বাচনের আগে এমন সিদ্ধান্ত নিলেন কেম্প। রিপাবলিকানরা বলছেন অপরাধের সংখ্যা বাড়তে থাকায় প্রাণ বাঁচাতে বন্দুক বহন করা এখন খুবই জরুরি। বর্তমানে নিজ বাড়ির বাইরে গুলিসহ হ্যান্ডগান বহনে লাইসেন্স নিতে হয় জর্জিয়ার বাসিন্দাদের। সিনেটে পাশ হওয়া বিলটিতে গভর্নর সই করলে লাইসেন্স ছাড়াই প্রকাশ্যে বন্দুক বহন করতে পারবেন বাসিন্দারা। আমেরিকায় গত মার্চ মাসে 431,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। দেশের 40 বছরের ইতিহাসে সর্বোচ্চ মুদ্রাস্ফীতির মাঝেও নতুন চাকরির রেকর্ড সৃষ্টি হলো। শুক্রবার এক সরকারি রিপোর্টে এই তথ্য তুলে ধরা হয়েছে। বর্তমানে আমেরিকায় 3.6 ভাগ মানুষ বেকার বলেও জানানো হয়। গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে আমেরিকায় বেকার সংখ্যা মানুষ কমেছে। গত এক বছরে দেশে গড় বেতন বেড়েছে 5.6% হারে। করোনা মহামারী, প্রাকৃতিক দুর্যোগ এবং সাপ্লাই চেইন ঘাটতির পরেও এই অর্জন দেশের শক্তিশালী অর্থনীতির ইঙ্গিত দিচ্ছে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন। করোনার সময়ে আমেরিকান মেক্সিকো সীমান্তে আশ্রয় সীমিত করার নীতি সমাপ্তির ঘোষণা দিয়েছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি। শুক্রবার এই ঘোষণা দেয় সিডিসি। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেকজান্ডার মার্কিওস জানান, টাইটেল 42 নামের নীতিটি কাগজে কলমে বলবৎ থাকছে আগামী 23 মে পর্যন্ত। মার্চ 2020 এ সংক্রান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা সংক্রমণ রুখতে টাইটেল 42 নীতিটি চালু করেন। এই নীতির ফলে 1.7 মিলিয়ন আমেরিকায় আশ্রয় প্রার্থীকে বহিষ্কার করা হয়। বর্তমানে প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পরও টাইটেল 42 বহাল রাখে। এই নীতির বিরুদ্ধে ব্যাপক সমালোচনার পরে অবশেষে তা বাতিলের সিদ্ধান্ত নিল বাইডেন প্রশাসন। যন্ত্রাংশের প্রয়োজনীয় যোগান না থাকায় চলতি বছরের প্রথম কোয়ার্টারে আমেরিকা জুড়ে গাড়ি এবং হালকা ট্রাক বিক্রি বেশ কমে গেছে। শুক্রবার দেশের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো এ তথ্য জানিয়েছে। গত বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ের চেয়ে এবছরে একই সময়ে অন্তত 18% বিক্রি কমে যেতে পারে বলে আগেই পূর্বাভাস দিয়ে রেখেছিল জেডি অ্যান্ড এলএমসি অটোমোটিভ। করোনা মহামারী, ইউক্রেন যুদ্ধের জেরে জ্বালানির বাড়তি মূল্য এবং 4 দশকের সবচেয়ে বাজে মুদ্রাস্ফীতির কারণে আমেরিকায় গাড়ির বাজার এখনও নিম্নমুখী। সেমিকন্ডাক্টরস এবং আরও কিছু দরকারি যন্ত্রাংশের সাপ্লাই কমে যাওয়ায় এই সংকট আরও ঘনীভূত হয়েছে। লিবিয়া থেকে পাচার হওয়া বেশ কিছু পুরাকীর্তি সেদেশে ফেরত পাঠিয়েছে আমেরিকা। ম্যানহাটনের অ্যাটর্নি অফিসের প্রত্নতত্ত্ববিদরা সেগুলো শনাক্ত করে ত্রিপোলিতে ফেরত পাঠায় লিবিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে। তারা এ ধরনের 9টি প্রাচীন নিদর্শন ফেরত পেয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো পাথরের সমাধিস্তম্ভ, কলস এবং মাটির পাত্র। সবগুলো শিল্পকর্মই লিবিয়ায় অবৈধভাবে খনন করে আমেরিকায় পাচার করা হয়। লিবিয়া সরকারি পুরাকীর্তি বিভাগের প্রধান মোহাম্মদ ফায়েজ মোহাম্মদ বৃহস্পতিবার সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, ফেরত পাওয়া পুরাকীর্তিগুলো সব এখন ত্রিপোলির রাজপ্রাসাদের জাদুঘরে সংরক্ষিত করা হয়েছে। ব্রুকলিনে গুলিতে 12 বছরে এক বালক নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা 8টার দিকে ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার সময় বালকটি একটি গাড়ির মধ্যে বসে খাচ্ছিল। বন্দুক হামলায় তার মাথায় এবং শরীরে বেশ কয়েকটি স্থানে গুলি লাগে। এই ঘটনায় ওই গাড়ির চালক গুরুতর আহত হয়, তবে তিনি শঙ্কামুক্ত বলে জানা গেছে। নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস রাতেই এই গোলাগুলির ঘটনায় জরুরি সাংবাদিক সম্মেলন করেছেন। ঘটনাস্থলে 2 কালো গাড়ি থেকে গুলি বিনিময় হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সন্দেহভাজন ঘাতকের খোঁজে তদন্ত শুরু হয়েছে। আমেরিকায় দ্বিতীয় বৃহত্তম বেসরকারি প্রতিষ্ঠান অ্যামাজনের প্রথম শ্রমিক ইউনিয়ন গঠনের পক্ষে ভোট দিয়েছে নিউ ইয়র্ক সিটির কর্মীরা। এতে স্বাধীন ইউনিয়ন হিসেবে কাজ করতে পারবেন অ্যামাজনের শ্রমিক সংগঠনটি, যা নতুন শিল্প গঠনের শ্রমিক অধিকার কর্মীদের প্রচেষ্টাকে বেগবান করতে পারে। শুক্রবার প্রকাশিত ভোট গণনা থেকে জানা যায়, লেবার ইউনিয়ন গঠনের পক্ষে 55% কর্মী ভোট দিয়েছেন। শ্রমিক ইউনিয়নের নির্বাচনের ফলাফল নিয়ে কোনো আপত্তি থাকলে আগামী 8 এপ্রিলের মধ্যে অ্যামাজনকে জানাতে বলেছে এনএলআরবি। অ্যামাজনের শ্রমিক ইউনিয়ন গঠন হলে কর্মীদের বেতন, কাজের পরিবেশ এবং ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টি ত্বরান্বিত করবে বলে মনে করছেন অ্যামাজন কর্মী এবং শ্রমিক অধিকার কর্মীরা। শনিবার থেকে আমেরিকায় শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস মাহে রমজান।
রমজান সমগ্র মুসলিম উম্মার জন্য অন্যতম বড় উৎসব। ইবাদতের এই মহান মাসকে ঘিরে সমগ্র মুসলিমদের নানা ধরনের কার্যক্রম যেমন থাকে, তেমনি রমজানের খাদ্যাভ্যাসে আসে ঐতিহ্যের ছোঁয়া। তাই সকল রমজান পালনকারীদের বিভিন্ন বাংলাদেশি দোকানে দেখা যাচ্ছে রমজানের বিশেষ আয়োজনে উদ্যোগী হতে। আপনারা দেখছেন IBTV US এর প্রাইম টাইম নিউজ। এই পর্যায়ে সময় হয়েছে বিরতি নিবার, আর বিরতির পর্যায়ে থাকছে রাশিয়ার তেলের ডিপোতে ইউক্রেনের হামলা, শান্তি আলোচনায় ব্যাঘাত ঘটাবে বলছে ক্রেমলিন। প্রবৃদ্ধি বজায় রাখতে বাংলাদেশের জন্য $250 মিলিয়ন ঋণ অনুমোদন করেছে বিশ্ব ব্যাংক। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের IBTV US এর প্রাইম টাইম নিউজে। আর এই পর্যায়ের শুরুতেই থাকছে আন্তর্জাতিক অঙ্গনের খবর। গত এক মাসেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধে এবার নতুন খবর। এই প্রথম রুশ ভূখণ্ডে ইউক্রেনের বাহিনীর হামলার খবর পাওয়া গেল। রাশিয়ার একটি তেল স্থাপনায় হামলা চালিয়েছে ইউক্রেনের বাহিনী। দেশটির সীমান্তবর্তী বেলোগরদ অঞ্চলের গভর্নরের বরাত দিয়ে বিবিসি এই খবর জানিয়েছে। শুক্রবার সকালে গভর্নর এক বিবৃতিতে বলেন, ইউক্রেনের দুটি সামরিক হেলিকপ্টার অত্যন্ত কম উচ্চতায় উড়ে রাশিয়ার ভূখণ্ডে প্রবেশ করে তেল স্থাপনায় গোলা বর্ষণ করেছে। গভর্নর আরও জানান, ইউক্রেনের হেলিকপ্টারে হামলায় রাশিয়ার 2 জন কর্মী আহত হয়েছেন। এ ব্যাপারে ইউক্রেন কর্তৃপক্ষের কোনো বিবৃতি পাওয়া যায়নি। এ হামলার দায় এখনো স্বীকার করেনি কিয়েভ। এদিকে হামলার পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, গোলা বারুদ শহরে তেলের ডিপোতে কিয়েভের সামরিক হেলিকপ্টার চালানো হামলা দুই দেশের মধ্যে চলমান শান্তি আলোচনা অব্যাহত রাখার জন্য সহায়ক হবে না। শুক্রবার মস্কোতে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এর আগে রুশ কর্মকর্তারা জানান, ইউক্রেন সীমান্ত থেকে 35 কিলোমিটার উত্তর পূর্বে বেলোগরদ অঞ্চলের প্রশাসনিক রাজধানীতে 2টি ইউক্রেনীয় হেলিকপ্টার হামলা চালায়। এতে একটি তেলের ডিপোতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইউক্রেন রাশিয়া সংকটকে একতরফাভাবে না দেখে সম্পূর্ণ তথ্যের ভিত্তিতে বিবেচনা করায় ভারতকে ধন্যবাদ জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের সময় তিনি এই কথা বলেন। সিএনএনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ল্যাভরভ বলেন, ভারত যেভাবে এই পরিস্থিতিকে বিবেচনা করছে সেটি প্রশংসার যোগ্য। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এর আগে বৃহস্পতিবার সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিংকেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে টেলিফোনে ইউক্রেনের অবনতিশীল মানবিক পরিস্থিতি এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছেন। শ্রীলঙ্কায় চলমান অর্থনৈতিক সংকটের কারণে হওয়া বিক্ষোভ আন্দোলন থেকে অন্তত 45 জনকে আটক করেছে দেশটির পুলিশ। দেশটির রাজধানী কলম্বোতে অবস্থিত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ব্যক্তিগত বাসভবনের দিকে আন্দোলনকারীরা এগিয়ে গেলে তাদের আটক করা হয়। শুক্রবার ভোরে কলম্বো থেকে তাদের আটক করেছে পুলিশ। বিক্ষোভকারীরা সংগঠিত চরমপন্থী গোষ্ঠীর সদস্য এবং তারা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে দাবি পুলিশের। বৈদেশিক মুদ্রা সংকটের কারণে অর্থনৈতিক মন্দার সাথে লড়াই করছে শ্রীলঙ্কা। ফলে জ্বালানি, খাদ্য, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের আমদানির জন্য অর্থ প্রদান করতে পারছে না দেশটির সরকার। ভারতের জম্মু কাশ্মীরের বিয়ে বাড়ি থেকে ফেরার পথে মাইক্রোবাস খাদে পড়ে অন্তত 9 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে কাশ্মীরের পুঞ্চ জেলার ওয়াফেলিয়াজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার দেশটির বার্তা সংস্থায় ANI প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে টাটা সুমো নামের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 300 ফুট গভীর খাদে পড়ে যায়। স্থানীয় পুলিশ জানায়, গাড়ির যাত্রীরা সবাই উপত্যকাটির মোরা নামক একটি গ্রামে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পরে ওয়াফেলিয়াজ এলাকায় গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসে চাঁদ দেখা যায়। শনিবার থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে। সৌদি আরবে চাঁদ দেখার খবর সামনে পাওয়ার পরপরই শনিবার থেকে রোজা পালনের ঘোষণা দিয়েছে প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাত। এর আগে বেশ কয়েকটি দেশ এবছর রমজান শুরুর দিনক্ষণ ঘোষণা করে। ইমাম কাউন্সিল অফ সাউথ অস্ট্রেলিয়া ফেসবুকের এক পোস্টে নিশ্চিত করেছে, শুক্রবার অস্ট্রেলিয়ায় রমজানের চাঁদ দেখা গেছে। তাই শনিবার থেকে সেখানে রোজা পালন করা হবে। মিশরেও পবিত্র রমজান শুরু হবে শনিবার থেকে। এদিকে শুক্রবার রমজানের চাঁদ দেখা না যাওয়ায় রোববার থেকে রোজা পালন করবে ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ।
এই পর্যায়ে থাকছে বাংলাদেশের কিছু খবর। পবিত্র রমজান মাস শুরুর আগে বাংলাদেশে আরেক দফা বাড়ল নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। রমজানকে সামনে রেখে বাজারে মূল্য বেড়েছে বিভিন্ন সবজি, মুরগি, চিনি, পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে এসব পণ্যের দাম বেড়েছে কেজি প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত। নতুন করে দাম বাড়ার তালিকায় রয়েছে খোলা সোয়াবিন, খোলা পাম অয়েল, মসুর ডাল। দাম বেড়েছে মাছ, মাংসের পাশাপাশি ইফতার, সেহরিতে ব্যবহৃত নিত্য পণ্যের। এতে করে নিম্ন সীমিত আয়ের মানুষ তাদের আয় দিয়ে চাহিদা অনুযায়ী পণ্য কিনতে পারছে না। গত 3 মাস ধরে দেশটিতে দ্রব্যমূল্য বেড়েই চলেছে। এদিকে ঢাকার হোটেল রেস্তোরাঁগুলোতে খাবারের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। অধিকাংশ খাবারের দাম বেড়েছে 15 থেকে 35%। মহামারী পরবর্তী প্রবৃদ্ধি বজায় রাখতে এবং ভবিষ্যতের ধাক্কা মোকাবেলায় বাংলাদেশের জন্য ঋণ হিসেবে $250 মিলিয়ন অর্থ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক এক বিজ্ঞপ্তিতে বলেছে, দক্ষতা উন্নয়ন, গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে সামাজিক সুরক্ষা কর্মসূচি এবং জ্বালানি খাতের নীতিগুলো সম্প্রসারণ এবং আধুনিকীকরণকে এগিয়ে নিতে এই সহায়তা দেওয়া হচ্ছে। বাংলাদেশ এবং ভুটানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেছেন, বিশ্বব্যাংকের জরুরি সহায়তার অংশ হিসেবে 2020 সাল থেকে টিকাদান এবং করোনা পুনরুদ্ধারের প্রচেষ্টাকে সাহায্য করতে এ পর্যন্ত বাংলাদেশকে $3 বিলিয়ন বেশি অর্থ সহায়তা দিয়েছে। বাংলাদেশের নন্দিত আবৃত্তি শিল্পী এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ 56 বছর বয়সে মারা গেছেন। শুক্রবার রাজধানী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস। পারিবারিক সূত্র জানা গেছে, সংকটাপন্ন অবস্থায় কয়েক সপ্তাহে লাইফ সাপোর্টে ছিলেন হাসান আরিফ। এদিকে সাংস্কৃতিক আন্দোলনের কর্মীরা তার মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে 2021 সালে ডিসেম্বরে করোনায় আক্রান্ত হন হাসান আরিফ। হাসান আরিফ 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক এবং সাংস্কৃতিক আন্দোলনগুলোতে সোচ্চার ভূমিকা রেখেছেন। এবার থাকছে খেলার খবর। কাতার বিশ্বকাপে ড্র অনুষ্ঠিত হয়ে গেল। ড্রতে একই গ্রুপে পড়েছে সাবেক 2 বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবং জার্মানি। সেই হিসেবে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে 2 জনপ্রিয় দল ব্রাজিল এবং আর্জেন্টিনা। গ্রুপ ইতে 2 শক্ত প্রতিপক্ষ স্পেন, জার্মানির সঙ্গে বাকি 2 দল হলো জাপান এবং কোস্টারিকা। নিউজিল্যান্ডের মধ্যে 1 দল। 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল পড়েছে গ্রুপ জিতে। গ্রুপের বাকি 3 দল হলো সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন। আর্জেন্টিনা পড়েছে গ্রুপ সিতে। লিওনেল মেসির দলের সঙ্গে বাকি 3 দল পড়েছে সৌদি আরব, মেক্সিকো এবং পোল্যান্ড। বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স পড়েছে গ্রুপ ডিতে। ডেনমার্ক, তিউনিসিয়ানের সঙ্গে এই গ্রুপে আরও খেলবে সংযুক্ত আরব আমিরাত এবং অস্ট্রেলিয়া ও পেরু। এই 3 দলের মধ্যে 1 দল। আর আমেরিকার গ্রুপে পড়েছে ব্রিটেন, ইরান। এই গ্রুপে আরও খেলবে ওয়েলস, স্কটল্যান্ড, ইউক্রেন। এই 3 দলের মধ্যে যে কোনো 1 দল। এর আগে কাতার বিশ্বকাপের থিম সং হায়া হায়া মুক্তি দিয়েছে ফিফা। এবারে বিশ্বকাপের থিম সং এর গায়ক নাইজেরিয়ার তারকা সঙ্গীত শিল্পী ডাভিদো। নাইজেরিয়ান এই তারকার সঙ্গে আরও আছেন যুক্তরাষ্ট্রের ত্রিনিদাদ কার্দোনো এবং কাতারের তারকা আয়েশা। অফিসিয়াল ওয়েবসাইটে ফিফা জানায়, ফুটবল এবং সঙ্গীতের মাধ্যমে গোটা বিশ্বের সমর্থকদের সঙ্গে যুক্ত হওয়া তাদের এই গানের মাধ্যমে গোটা বিশ্ব একত্র হবে বলে মনে করছে ফিফা। এবার থাকছে ক্রিকেটের খবর। ডারবানের দক্ষিণ আফ্রিকার সাথে সিরিজে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। 366 রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। স্বাগতিকদের পক্ষে টেম্বা বাডুয়ার সর্বোচ্চ 93 রান করেন। বাংলাদেশ 4 উইকেটে হারিয়ে 98 রান সংগ্রহ করেছে। বাংলাদেশের পক্ষে ওপেনার মাহমুদুল হাসান জয় 44 রান করেন। এত বছর ধরে দক্ষিণ আফ্রিকার সফর বাংলাদেশের জন্য ছিল শুধুই হতাশার। এবারের আগে 2002, 2008, 2017 সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল বাংলাদেশ। 3 সফরে 6 টেস্টের 5টিতেই বাংলাদেশ হেরেছে ইনিংস ব্যবধানে। অন্যটিতে হার 333 রানের ব্যবধানে। এবার থাকছে আমাদের ফিচার রিপোর্ট। রং বেরঙের ছড়াছড়ি, সাথে কিচির মিচির কলকাকলি। ছোট বড় রঙিন খাঁচাতে নানা ধরনের নানা প্রজাতির পাখির সমাগম। মিরপুরে 1-এর মাজার রোডে শুক্রবার সকাল থেকে দিনভর এমন দৃশ্যের দেখা মেলে। বিস্তারিত জানাচ্ছেন আয়েশা আহসান তার রিপোর্টে। শুক্রবার সকাল 8টা থেকে মিরপুর মাজার রোডের এলাকা থাকে জমজমাট। মানুষের কোলাহলের সাথে পাখির কিচিরমিচির মিলেমিশে এক অসাধারণ পরিবেশের সৃষ্টি হয়। মানুষের ভিড় ঠেলে রাস্তার দুপাশে নজর দিলেই চোখে পড়ে খাঁচার ভেতর অসংখ্য রং বেরঙের এবং নানান জাতের পাখি।
প্রতি শুক্রবার বসে এই পাখির হাট, যেখানে সারা বাংলাদেশ থেকে আসে অসংখ্য পাখি বিক্রেতা। মেলা চলে সকাল 7টা 8টা থেকে সন্ধ্যা অবধি। এখানে না ইনশাআল্লাহ মিরপুর বাজারটা অনেক বড় একটা বাজার। এখানে দামি পাখি, অনেক দামি দামি পাখি ওঠে। তো দামি পাখিটা মাশাআল্লাহ এখানে বেশি চলে। কোকাটেল, লাভবার্ড, কোনোর কিংবা আরও বিভিন্ন দামের সান কোনোর, অনেক দামি দামি পাখি এখানে ওঠে। তো ইনশাআল্লাহ এখানে এই বাজারটা অনেক দামি দামি পাখি বেশি বিক্রি হয়। এই হাটে দেখা যায় বিভিন্ন জাতের অজস্র পাখি, টিয়া, ময়না, হামিংবার্ড, লাভবার্ড, বিভিন্ন জাতের কবুতর, প্রিন্স পাখি সহ অসংখ্য পাখির সমারোহ দেখা যায় এখানে, যেগুলোর দাম 200-300 থেকে শুরু করে 20-30 হাজার পর্যন্ত ওঠে। এখানে কেনাবেচা মোটামুটি হয়, ভালো হয়। আমার জানা মতে আগে সারা বাংলাদেশের মধ্যে 1 নম্বর হাট ছিল ঠাড়ারি বাজার। এখন সারা বাংলাদেশের মধ্যে 1 নম্বর হাট এটাই, মিরপুর। এখানে বেঙ্গলি পাবেন, ফিন্স পাবেন, কোকাটেল পাবেন, লাভবার্ড পাবেন, তারপরে আরও ভালো ভালো ম্যাকাও পাবেন, তারপরে গুগু পাবেন, তারপরে ভালো ভালো কবুতর পাবেন, গিরিবাস পাবেন, ফেন্সি আইটেম পাবেন, তারপরে হুমা, আর কি সব ধরনের সব কিছুই পাবেন আপনি, সব ধরনের পশু পাখি পাওয়া যায়। পাখির প্রতি মানুষের ভালোবাসার এক ঝলক দেখা যায় এখানে প্রতি শুক্রবারে। রং বেরঙের খাঁচায় করে কিনে নিয়ে যায় তারা। বিক্রেতাদের মতে ব্যাপক জমজমাট থাকে মিরপুরের এই পাখির হাট, যেটাকে বাংলাদেশের 1 নম্বর বৃহৎ পাখির হাটও বলা হয়ে থাকে। এই হাটে মনে করেন এটা বাংলাদেশে একমাত্র এটাই সবচেয়ে 1 নম্বর হাট। হ্যাঁ, এইটা বড় হাট। এই হাটেই মনে করেন শুক্রবারে খুব বেচাকেনা হয়। আমাদের প্রতি শুক্রবারে আমরা এখানে বেচাকেনা করি। যে নিয়ে আসে যেইভাবে ওইভাবে বেচাকেনা করে যায় এখানে। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের পাইকাররাও আসে, আবার যারা নিজেরা পালন করে তারাও আসে, তারাও এসে এখানে বিক্রি করে দিয়ে যায়। আশা হাসান, IBTV USA। আপনারা দেখছিলেন IBTV US এর প্রাইম টাইম নিউজ। এই ছিল আমাদের এখনকার আয়োজনে। তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মজুদ থেকে জ্বালানি তেল সরবরাহের সিদ্ধান্ত আমেরিকার, বিশ্ব বাজারে কমেছে তেলের দাম। ইমরান খানের অভিযোগ অস্বীকার ওয়াশিংটনের, আমেরিকান দূতকে তলব করেছে ইসলামাবাদ। ভারতকে সতর্ক করেছে ওয়াশিংটন, যুদ্ধ বাধাতে উস্কানি দিয়েছে আমেরিকা, অভিযোগ চায়নার। ক্যাপিটালে সহিংসতার দিন অস্ত্র রাখার অভিযোগ, অ্যালাবামায় এক ব্যক্তির 4 বছরের কারাদণ্ড। শনিবার থেকে আমেরিকায় শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস মাহে রমজান, নেওয়া হচ্ছে নানান প্রস্তুতি। রাশিয়ার তেলের ডিপোতে ইউক্রেনের হামলা, শান্তি আলোচনায় ব্যাঘাত ঘটাবে বলছে ক্রেমলিন। প্রবৃদ্ধি বজায় রাখতে বাংলাদেশের জন্য $250 মিলিয়ন ঋণ অনুমোদন করেছে বিশ্ব ব্যাংক। পাখির কলতানে মুখরিত মিরপুর মাজার রোড, প্রতি শুক্রবার বসে অস্থায়ী বাজার। এই ছিল আমাদের IBTV US এর প্রাইম টাইম নিউজের এখনকার আয়োজনে। আর এতক্ষণ ধরে আপনাদের সাথে ছিলাম আমি নূপুর চৌধুরী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।